বিরতি রয়েছে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া মেঘালয়ের উদ্দেশ্যে। কোনো আলো নেই, কোনো আলো নেই, শুধু হেডলাইট জ্বলছে, না হর্ন বাজছে, না এ জ্বলছে, ডিসপ্লেও বন্ধ পুরো। বাইকের এই সমস্যাটা যদি না হতো তাহলে কিন্তু আমরা এতক্ষণ অনেক আগে পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। এই সময় যদি একটা ট্রেন যেত তো মজাই এসে যেত। সাইন এসপি BS6 গাড়ির ফিউজ হবে। এই হচ্ছে ফিউজের সিস্টেমটা, এই ফিউজের মধ্যে যে কোনো একটা কেটে আছে। সামনে পলাশির গেটটাকে ভাই কি দারুণ লাগছে দেখো। আহা, যাওয়ার পথে এরকম একটা সুন্দর ব্রিজ যাওয়ার, আর এই পাশ দিয়ে রয়েছে ট্রেন লাইন। মালগাড়িকে নিয়ে সাথে ঢুকছি আমরা ফারাক্কাতে। তো এই ফারাক্কা ব্যারেজের 108খানা গেট রয়েছে। আমরা ধাবাতে চলে এসেছি খাওয়ার জন্য। তো এখানে নেওয়া হয়েছে চানা পনিরের দাম পড়েছে 120 টাকা এবং পার পিস রুটি 6 টাকা করে। তো এর সাথে পেঁয়াজ আর লঙ্কাটা ফ্রি রয়েছে। তো যাই ববিদা, কোনো বক্তব্য আছে তোমার? নুনটা দাও। হ্যাঁ, নুনটা দাও। রুটিতে নুন খাবে? তো বাবিদা বলছে রুটি দেখো নুন খাবে। গুড মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে ভোর 3টে আর আমরা আজকে বিরতি রয়েছি স্কটল্যান্ড অফ ইন্ডিয়া মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয় এর মানে হচ্ছে মেঘ মানে ক্লাউড, আর আলাই মানে হচ্ছে ঘর। তো আজকে আমরা যেতে চলেছি মেঘের ঘরেতে। আর এই পুরো মেঘালয় ট্রিপটা ফুল অ্যাডভেঞ্চারে ভরপুর থাকবে। ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। যে কোনো ট্রিপে বেরোনোর আগে আমাদের প্রথম কাজটা হচ্ছে বাইকের লাগেজ লোড করা। তো চলো বাইকের লাগেজটা লোড করি, তারপর ফটাফট জার্নিটা শুরু করা যাক। A few moments later. তো আমাদের লাগেজ লোড করা মোটামুটি কমপ্লিট। অনেক লেট হয়ে গেছে আমরা, এখন টাইম হচ্ছে 3:37। তো চলো, বাবিদা অলরেডি বেরিয়ে পড়েছে, তো আমিও বেরোই এবারে। চলো আসছি তাহলে, আসছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে আজকে আমরা জার্নিটা শুরু করলাম। তো সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন আর আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন রাইডের উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে মেঘালয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1100 কিলোমিটার। তো আজকের জার্নিটা হবে শিলিগুড়ি পর্যন্ত। তো শিলিগুড়ির ডিস্টেন্সও আমার বাড়ি থেকে প্রায় 600-650 কিলোমিটার এরকম কিছু হবে একটা। তো এর আগে আমি বহুবার শিলিগুড়ি রাইড করেছি একই দিনে 125 সিসির বাইক নিয়ে, কোনো রকম সমস্যা হয়নি। তো আশা করছি আজকেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আমরা আরামসে পৌঁছে যেতে পারবো সন্ধ্যের মধ্যে। আজকের জার্নিটা আমি যদিও বাড়ি থেকে একাই শুরু করেছি, তবে আমার সাথে কিন্তু বাবিদা যাচ্ছে। বাবিদাকে তোমরা সবাই চেনো। তো বাবিদা দাঁড়াবে সেকেন্ড ব্রিজে। আর আমার যারা ভাইজ্যাক সিরিজ দেখেছো তারা তো শ্রীকান্ত দাকে চিনবে। তো শ্রীকান্ত দাও কিন্তু আমাদের সাথে এই ট্রিপে যেতে চলেছে। আরে বাবা, এখনও আবার ওভারটেক করছে। তো আমি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছি, বাবিদা অলরেডি পৌঁছে গেছে প্রায়। ট্রিপের শুরুতেই গন্ডগোল ভাই, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, পেট্রোল পাম্পের সামনে আছি, বাইকের হেডলাইট তো জ্বলছে কিন্তু মিটারে কোনো আলো নেই, মিটারে কোনো রকম আলো জ্বলছে না। আমার যত সময় ফগ লাইটটার কিছু সমস্যা হতে পারে। তো চলো ফগ লাইটটা আমি খুলে আবার দেখি তারটা, তারপরে দেখা যাবে যা হবে। তো এখন সমস্যা হচ্ছে যে গাড়ির হেডলাইটও আসতে হয়ে গেছে আর ডিসপ্লেতে কোনো আলো জ্বলছে না, কিন্তু গাড়ি দেখছি স্টার্ট নিচ্ছে। তো এই ফগ লাইটের যে সুইচটা ছিল এইখান থেকে কিছু গন্ডগোল হয়েছে, কারণ ধোঁয়া বেরোচ্ছিলো এক্ষুনি। চলো একটুখানি গাড়ি চালিয়ে দেখি। ফগ লাইটের কানেকশানটা পুরো কেটে দিয়েছি আমি। 105 কে আছে? ফুল করে দাও। 2000 years later. চলো, তো তেল ভরানো কমপ্লিট আমাদের। 872 টাকা টোটাল তেল লাগলো, কিন্তু সমস্যা একটাই, মিটারে কোনো আলোই আসছে না ভাই, কোনো রকম লাইটও জ্বলছে না। আমি ইন্ডিকেটার জ্বালাচ্ছি, ইন্ডিকেটারও কিন্তু জ্বলছে না। কি সমস্যা আমি এখনও বুঝতে পারছি না। এরকম অবস্থায় রাইডটা কন্টিনিউ করা কি ঠিক হবে না কি হবে আমি কিছু বুঝতেই পারছি না। আমি রাইডের শুরুতে যদি এরকম হয় না, একটা মানে মনের মধ্যে একটা খুঁত এসে যায়।
এরকম কিন্তু আমার সাথে কখনোই হয়নি, এই সুইচটার জন্য এই প্রবলেমটা হয়েছে আমি বুঝতে পেরেছি। তো ফাইনালি আমরা সম্প্রীতি ফ্লাইওভারে উঠে গেছি। তো অনেক দুবিধার মধ্যে পড়ে গেছিলাম, আমি আগে যাব না ব্যাকেই যাব, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তো ফাইনালি আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি কিন্তু আগের দিকে যাচ্ছি, আর আগে হন্ডার যে কোনো সার্ভিস সেন্টার বা কোনো মেকানিক শপ পেলে এটাকে আমি সলিউশন করে নিতে পারবো। তো চলো, বাবিদার সামনে দাঁড়িয়ে আছে, আমি অলরেডি সেকেন্ড ব্রিজে উঠে গেছি। আর এই সেকেন্ড ব্রিজ প্রতিবারের মতন এবারে বলতে আর ভালো লাগছে না যে কত দারুণ লাগছে, কারণ আমার মুডটা কিন্তু একদমই অফ হয়ে আছে। মানে রাইডের শুরুতে যদি এরকম একটা জিনিস হয়ে যায় না, সেটা মানে যারা রাইড করে তারাই বুঝতে পারবে যে আমার মনের অবস্থাটা এখন ঠিক কীরকম রয়েছে। তো কিছু করার নেই, এই সব কিছু নিয়েই আমাদের চলতে হবে। কোনো হরেন বাজছে না, আর এরা উল্টো পাল্টা চেপে দিচ্ছে। এইভাবে রাইড করা কিন্তু ভীষণই রিস্কের। আর আমাদের নিচতে যাচ্ছে ঠিক গঙ্গা নদী, আর সেই ঘুমন্ত কলকাতা। দারুণ লাগে ভাই এই জায়গাটা, বিশেষ করে এই ভোরের টাইমটা অসম্ভব সুন্দর লাগছে। আমার বাড়ি থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে কলকাতার সোজা আর একটা হচ্ছে সেকেন্ড ব্রিজ পার করে। তো আমি কিন্তু বরাবরই এই রাস্তাটা দিয়েই যাই। তো এই রাস্তাটা বেশ ভালো কন্ডিশনে রয়েছে, মানে ওল্ড দিল্লি রোডটা। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখান থেকে কোনা এক্সপ্রেস হয়ে ধরে নেব। বাবিদার সামনেই দাঁড়িয়ে আছে, হয়তো আমার ডিসপ্লেতে আলো তো নেই, ততক্ষণে কোনো মেকানিককে দেখাচ্ছি। আমার যেন মনের মধ্যে শান্তি হচ্ছে না ভাই, কারণ এইভাবে গাড়ি রাইড করা সম্ভব না। এই হচ্ছে বাবিদা দাঁড়িয়ে রয়েছে এখানে, কোনো আলো নেই, কোনো আলো নেই, শুধু হেডলাইট জ্বলছে, না হরেন বাজছে, না এ জ্বলছে, ডিসপ্লেও বন্ধ পুরো। টাইম হচ্ছে এখন 5:16, আর আমি আর বাপিদা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেকেন্ড ব্রিজের কাছে। আর বাইকের মনে হচ্ছে ফিউজটাই গেছে, তো আমি একটু ইউটিউব চেক করলাম, তো ফিউজের সমস্যা হয়েছে। তো এখন তো কোনো জায়গায় দোকান খোলা পাওয়া যাবে না, সামনে কোনো দোকান থেকে আগে আমরা বাইকের ফিউজটা লাগাবো, লাগিয়ে তারপরে কন্টিনিউ করবো। তো চলো এখান থেকে আমরা বেরোই আপাতত। ডানকুনিতে শ্রীকান্ত অলরেডি দাঁড়িয়ে রয়েছে, চলো তো আমরা বেরোচ্ছি এবার। হ্যাঁ চলো। তো বাপিদাকে আগে থাকতে বলেছি, আমি পিছন যাবো এখন, যেহেতু আমার সমস্যা রয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি এমনিতেই অ্যাডভেঞ্চারে ভরপুর থাকে, তার মধ্যে আবার আরও অ্যাডভেঞ্চার হয়ে গেল আমার সাথে। এখান থেকে 582 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে শিলিগুড়ি। আরে বাবা, জামটা দেখো সামনে, এত জাম কেন কে জানে। আবার বাম দিক দিয়ে যাওয়া যাবে? চলো বাম দিক দিয়ে যাই আমরা আপাতত। প্রচুর জাম ভাই, প্রচুর জাম। তো যতবারই আমি এই দিক দিয়ে গিয়েছি, সাঁতরাগাছি ব্রিজে কিন্তু জাম থাকবেই ভাই। ও নিচেই আমাদের সাঁতরাগাছি স্টেশন দেখা যাচ্ছে, আর আমরা জাস্ট ব্রিজটা ক্রস করছি এখন তবু একটু বাম দিক দিয়ে যেতে পারছি। একটু আগে পর্যন্ত পুরো দাঁড়িয়েছিলাম, কোনো রকম গাড়ির মুভমেন্টই ছিল না। তো এই আমরা কিন্তু এবারে NH12-এ কানেক্ট করব। এই উপরে চলে যাচ্ছে NH12 সোজা, আমরা জাস্ট রাইট সাইড নিয়ে চলে এসেছি NH12-এর কানেক্টিং পয়েন্টে। চলো এখনও পর্যন্ত 574 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, যেতে টাইম লাগবে দেখাচ্ছে 11 ঘন্টা 46 মিনিট। ভোরের আলো ফুটে গেছে, বেশ দারুণ লাগছে কিন্তু এখন রাইড করতে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, কুয়াশা দেখতে পাচ্ছি আমি এদিকে প্রচুর। হ্যাঁ, ওইদিকের বিল্ডিংগুলো দেখো কত দারুণ লাগছে, কুয়াশার মধ্যিখানে জাস্ট উকি মারছে যেন। লাদাখ জার্নি কমপ্লিট করার পরে বেশ কিছুদিন কিন্তু আমি বাড়িতে ছিলাম, আর বাড়িতে বসে সিরিয়াসলি বলছি, মানে একটা মনের মধ্যে না আকুল পাকুল শুরু হয়ে গেছিলো যে কবে আমি আবার নেক্সট রাইডে বেরোবো। তো আজকে বেরিয়ে দারুণ এনজয় করবো। আজকে রাইডটা পুরো এইভাবে ঠিক করেছিলাম। তো দেখা যাক আমরা কখন গিয়ে শিলিগুড়ি পৌঁছাতে পারি, আর এই পুরো শিলিগুড়ির রাস্তা তোমাদের কেমন কন্ডিশনে রয়েছে না রয়েছে পুরো ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। তো কোনো জায়গায় স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে দিতে পারো একটা সুন্দর করে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ারও করতে পারো। তো চলো, সকালবেলা গাড়ির চাপ তো বিভৎস রয়েইছে, সব বড় বড় ট্রাক চলেছে এখন লাইন দিয়ে। তো এখান থেকে আমরা রাইট সাইডে নিয়ে নেবো, মানে NH19-কে আমরা এবারে ছেড়ে দেবো, দিয়ে ওল্ড দিল্লি রোডকে ধরে নেব। চলো, মাঝিবাবু এদিকেই কোথাও দাঁড়িয়ে আছে।
তো মাঝিদার সাথেও দেখা হয়ে গেছে, বাপিদা তো রয়েছে। টাইম হচ্ছে এখন 6টা 6। চলো এখান থেকে আমরা বেরোচ্ছি এবারে। আমি এর আগের বার যখন শিলিগুড়ি পৌঁছেছিলাম তখন কিন্তু এই ওল্ড দিল্লি রোড হয়েই গিয়েছিলাম, আর সেই থেকে কিন্তু এই রোডটা আমার সব থেকে বেস্ট মনে হয় শিলিগুড়ি যাওয়ার। কারণ রোড কন্ডিশনও বেশ ভালো, গাড়ির চাপও এই রোডে অতটাও থাকে না, মানে অন্যান্য রোডের তুলনায় এই রুটেতে গাড়ির চাপ অনেকটাই কম। তো সামনেই আমরা পাবো নবদ্বীপ, নবদ্বীপের পরে আমরা পেয়ে যাবো ফারাক্কা, তারপর মালদা, এরকম হয়ে আমরা বেরোতে থাকবো। তো আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে তারকেশ্বর, এখান থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আর রাইট সাইডে ছিল শ্যাওড়াফুলি, যেটা ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। আর আমাদের ঠিক ডান দিকে কিন্তু সূর্য মামার দেখা আমরা পেয়ে গেছি। টাইম হচ্ছে 6টা 52, আর আমরা এখনও পর্যন্ত 534 কিলোমিটার দূরে আছি শিলিগুড়ি থেকে। তো বাইকের এই সমস্যাটা যদি না হতো তাহলে কিন্তু আমরা এতক্ষণ অনেক আগে পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে শুরুতেই, সেক্ষেত্রে একটু সমস্যা হবে আজকের দিনটা। তো বাইক আমি আগে ঠিক করাই, তারপর থেকে কিন্তু একটু টেনে দেবো, কারণ আমরা অনেকটাই পিছিয়ে চলছি এখন। দিল্লি রোডের জাস্ট ভিউটা দেখো ভাই, গ্রিনারিটা জাস্ট এনজয় করো, কত দারুণ। মানে বুঝতে পারছো, এখানে গরমকালেও কোনো রকম কিন্তু সমস্যা হবে না। আমরা তো লাদাখ যাওয়ার সময় বিহারে এক টুকরো ছাওয়া পাওয়ার জন্য মানে টাকটাক করেছি, আর এখানে গাছ দেখো ভাই, হরিয়ালি আর হরিয়ালি। মাঝে মাঝে তো এরকম পুরো গাছের গুহা মতন হয়ে রয়েছে, সামনে দেখো পুরো গাছের গুহা হয়ে রয়েছে। দারুণ রাস্তা ভাই, দারুণ। মেঘালয় এই জায়গাটাতে বছরে 12 মাসই কিন্তু বৃষ্টিপাত হয়। তো এখনও হয়তো বৃষ্টিপাত হচ্ছে, আমাদের দিকে তো হালকা হালকা ঠান্ডা পড়ছে। তো মেঘালয়ে কিন্তু বৃষ্টি হবে, এটুকু একদম কনফার্ম। সেই কারণে কিন্তু আমরা প্রিপারেশান নিয়েই এসেছি, রেনকোট টেনকোট সব নিয়ে এসেছি। তো দেখা যাক আমরা কীরকম কী সিচুয়েশনের মধ্যে পড়তে চলেছি, কারণ এই রাইডটা অতটাও সোজা হবে না আমি জানতাম, কারণ প্রচণ্ড টাফ একটা রাইড হতে চলেছে। যেরকম আমরা লাদাখ থেকে এসেছি যে টাফ এর করে, সেরকম টাফ কিন্তু হতে চলেছে। বর্ধমান 68 কিলোমিটার, মগরা 3 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার। স্মৃতি কিন্তু আবারও আমাদের জেগে উঠছে ভাই। এর আগে আমি শিলিগুড়ি বহুবার গিয়েছি, আর এই ব্রিজটা কিন্তু দেখাতে আমি কখনোই ভুলিনি, কারণ এই ব্রিজের জাস্ট প্যাটার্নটা দেখো, একদম ইউনিক একটা প্যাটার্ন। আর আমার এখনও মনে আছে আমি আগের বার যখন সিকিম যাচ্ছিলাম তখন জাস্ট এই ব্রিজটা ক্রস করে দাঁড়িয়েছিলাম একটু ছবি তোলার জন্য। তো তোমাদের এই ব্রিজটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর এখান থেকে আমরা সোজা উঠে যাব কল্যাণী, স্ট্রেট গিয়ে ডান দিকে ঘুরে যাচ্ছে ব্রিজটা, আর এরকম জাস্ট ঘুরে 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 আমরা বেরোবো। দারুণ ভাই, দারুণ। রাস্তার মধ্যে পায়রা কি করছে ভাই এখানে আবার? আর যতই আমরা আজকে এগোচ্ছি ততই যেন কুয়াশাচ্ছন্ন ওয়েদার আসছে ভাই। সূর্য মামার দেখা পেয়েছিলাম একটু আগে পর্যন্ত, এখন দেখো পুরো কুয়াশাই কুয়াশা। এখন অলরেডি 6টা 59, মানে 7টা বাজে। তো এখান থেকে কিন্তু আমরা লেফট সাইড নেব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। তো চলো, এখন আমরা পাড়ার ভিতর দিয়ে রাইড করছি, সামনে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে কানেক্ট করে বলছে। আরে বাবা, হ্যাঁ যাওয়া যাবে তো দাদা? যাওয়া যাবে তো? কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো? রাস্তা এরকমই নাকি পুরো? এইদিকে রাস্তা এরকমই? ওকে ওকে চলো। আরে বাবা, লাদাখের কথা মনে পড়ে যাচ্ছে আবার যে। টাইম হচ্ছে 7টা 21, আর আমরা এখন ঈশ্বর গুপ্তা সেতু ক্রস করছি। আর এই সেতুর কাজ কিন্তু চলছে, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও, যার জন্য এখানে প্রচুর জাম হচ্ছে। একটু আগে পর্যন্ত বেশ ভালো রকম জাম পেয়েছি। ওকে চলো, ওইদিকের লেনটা তৈরি হয়ে গেলে তখন কিন্তু এই জামটা আর ফেস করতে হবে না। শিলিগুড়ি জার্নি এতটুকু কিন্তু বোরিং জার্নি কিন্তু নয়, রাস্তার মধ্যে অ্যাডভেঞ্চার ভরপুর থাকছে। কখনো রাস্তা ভালো, কখনো খারাপ, কখনো ডাইভারশন তো রয়েছে মাঝে মাঝে। তো যদিও অতটাও ডাইভারশন নেই, বর্ধমানের পরে যেরকমভাবে ডাইভারশন আমরা পেয়েছিলাম লাদাখ যাওয়ার সময়, ডাইভারশন 2-3টে পেয়েছি আমরা, তবে অতটাও খারাপ রাস্তা নয়।
এখন তো রোড কন্ডিশন বেশ ভালোই হয়ে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের। কোথা থেকে ঘুরে ঘুরে আবার NH-12 উঠে গেছি ভাই। এখনো 509 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি। ওয়েলকাম টু NH-12। স্পিড থ্রিলস বাট কিলস, ওকে, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা বোর্ডেতে কিন্তু সব দেওয়া রয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হলে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে যাতে অ্যাম্বুলেন্স বুক করা যায়। যে সমস্ত জায়গাগুলো পড়ে তার নামগুলো কিন্তু একদম ইউনিক ভাই। এই যে জায়গাতে রয়েছি আমরা, এখানে বোর্ড দিলাম আমি এখনই, তো এই জায়গাটার নাম হচ্ছে ভোগের পাড়া। প্রথমবার আমি যখন শিলিগুড়ি যাচ্ছিলাম তখন এইরকম কোনো একটা জায়গাতে, মানে কৃষ্ণনগর থেকে 40 কিলোমিটার আগে দাঁড়িয়ে কিন্তু টিফিন করছিলাম। তখন হয়েছিল এইসব মাঠগুলোতে জাস্ট সর্ষের ক্ষেত, আর এখন তো ধান চাষ হয়ে আছে দেখতে পাচ্ছি। তো পুরনো স্মৃতি বারবার জাগরিত হয়ে উঠছে আমার মনের মধ্যে। ও চারিদিকে যদি দেখাবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। শিলিগুড়ি আমি যখনই গিয়েছি তখনই কিন্তু এরকম রাস্তার মধ্যেখানে ব্যারিকেড কিন্তু দেওয়া থাকবেই। আর এখানকার সব দেখো টোটোগুলো সব যেরকম পারবে ঢুকিয়ে দেবে, কোনো সিগন্যাল তো নেই এখানে, যেহেতু ন্যাশনাল হাইওয়ে এটা, সেই কারণেই এই ব্যারিকেডগুলো দেওয়া থাকে যাতে করে গাড়িগুলো স্লো হয়। আমরা এখনও পর্যন্ত কৃষ্ণনগর থেকে 37 কিলোমিটার দূরে রয়েছি, তো বেশ কিন্তু লেট হয়ে যাচ্ছি আমরা। এখনও পর্যন্ত আমার গাড়ি ঠিক করা হয়নি, কারণ 9:30 না বাজলে হন্ডার কোনো শোরুমই কিন্তু ওপেন দেখাচ্ছে না। এখনও 484 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ির। বাপরে বাপ, বহু রাস্তা বাকি ভাই, বহু রাস্তা বাকি। শিলিগুড়ির বোর্ড কিন্তু আমরা প্রথমবার দেখতে পেয়ে গেছি, শিলিগুড়ি স্ট্রেট। আর হবিবপুর হচ্ছে লেফট সাইড, তো আমরা স্ট্রেট যাব। কৃষ্ণনগরের আগে আমের ক্ষেত দেখো, এখান থেকেই মালদার ফিল আসছে ভাই। চারিদিকে দেখো, আর এখানকার আম গাছগুলো দেখো ছোট ছোট কিন্তু পুরো ঝাঁকড়া মতন। এই দেখো এগুলো সব আম গাছ, আমাদের বাম দিকে ডান দিকে চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ। আমার এখনও মনে আছে আমি এইরকম আম গাছের তলায় বসে দুপুরের খাবার খেয়েছিলাম। আর এখান থেকে 19 কিলোমিটার বাকি আছে কৃষ্ণনগর। এদিকে জাস্ট ফিল করো একবার, কত সুন্দর রাস্তা ভাই, আর দু সাইডে আম গাছ আর আম গাছ, চারিদিকে এখন আমের বাগান। কৃষ্ণনগর এসেছি না মালদা এসে গেছি বুঝতেই পারছি না ভাই। তো তোমাদের এই আমের বাগানগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আমাকে। আর দেখতে দেখতে কিন্তু আমরা বেশ কিছু রাস্তা চলে এসেছি, আর 468 কিলোমিটার বাকি আছে, যেটা টাইম লাগবে দেখাচ্ছে 9 ঘন্টা 39 মিনিট। ও শান্তিপুর পুলিশ স্টেশন, ওকে। তো আমরা কিন্তু শান্তিপুর এন্টার করে গেছি। মায়াপুর ইস্কন এখান থেকে 38 কিলোমিটার, বহরমপুর হচ্ছে 109 কিলোমিটার, মালদা 223 কিলোমিটার। ওরে বাবা, এদিকে সোনালি ধানের ক্ষেতটা দেখ, আমি তো দেখে মনে করছিলাম দূর থেকে যে এটা হয়তো সর্ষে ক্ষেত, কিন্তু ধান গাছ এগুলো পুরো। টাইম হচ্ছে এখন পুরো 9টা, আর আমরা এখনও পর্যন্ত 459 কিলোমিটার দূরে আছি। সামনেই আসবে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে আমার গাড়িটাকে একটু ঠিক করবার চেষ্টা করবো যদি হয় তো, কারণ ফিউজ যদি না পাওয়া যায় তাহলে কিন্তু পুরো ফাঁসবো ভাই এই ট্রিপটাতে। লাদাখের মতন রাইড করে এসেছি কোনো রকম সমস্যা ছাড়া, আর এই রাইডে যদি আমরা সমস্যায় পড়ি তাহলে আর কিছু বলার নেই। চলো আগে কৃষ্ণনগর যাই, তারপরে দেখা যাবে কি করা যায় না যায়। ওয়েলকাম টু কৃষ্ণনগর। টাইম হচ্ছে 9:21, আর আমরা কৃষ্ণনগর কিন্তু এন্টার করে গেছি, মানে বাইপাসে রয়েছি। কৃষ্ণনগর সিঁড়িটা জাস্ট সোজা চলে গিয়েছে, আমরা জাস্ট লেফট সাইড নিয়ে যাচ্ছি এখন। আরে বাবা, এখানে আবার টানেল। টানেলের ভিতরে দেখো জল জমে আছে দেখো। ওরে বাবা, এখানে এত জল জমে আছে কেন বুঝতে পারলাম না, না বৃষ্টি হয়েছে না কিছু, তাও এত জল। সোজা শিলিগুড়ি, বাম দিকে কৃষ্ণনগর। আমাদের লেফট সাইডে কিন্তু ট্রেন লাইন শুরু হয়ে গেল। এই ব্রিজটা দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতে পারছো। এই সময় যদি একটা ট্রেন যেত তো মজাই এসে যেত। আমরা এর আগের বার যখন গিয়েছিলাম তখন তো ট্রেন যাচ্ছিলো দেখতে পেয়েছি। আর এই ধার দিয়ে, মানে রাস্তার ধার দিয়ে কিন্তু এবারে পুরোটাই আমাদের মানে ট্রেন লাইন থাকবে। ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210, বহরমপুর হচ্ছে 84 কিলোমিটার। তো কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা কিন্তু পুরো সিনিক বিউটিতে ভরপুর ভাই। যেদিকে তাকাবে সৌন্দর্য কিন্তু ফুটে উঠছে যেন। আমাদের যেরকম রাইট সাইডে দেখো গাছগুলো এমনভাবে হয়ে রয়েছে পুরো লাইন দিয়ে, মনে হচ্ছে একটা জঙ্গল ছোটোখাটো।
তো রাস্তায় যাওয়ার পথে একটা দোকান দেখতে পেয়েছি, এখানে দেখি আগে যে গাড়ির ফিউজ আছে কি না। যদি ফিউজ পেয়ে যায় তো এখানে লাগিয়ে নেওয়া যাবে। তা সাইন এসপি BS6 এর ফিউজ হবে? শুধু এটাই করা হয়, মানে এটা দিয়ে যদি কাজ মিটিয়ে যায় তাহলে 150 টাকা আছে। সাইন এসপি BS6 গাড়ির ফিউজ হবে? ফিউজ কত অ্যাম্পিয়ারের আছে? কত অ্যাম্পিয়ার ঠিক জানা নেই। তারা আপনি নিয়ে আসবেন, মনে হয় হয়ে যেতে পারে। এবার অ্যাম্পিয়ার কত আছে আমারও ওগুলো আর মাথায় থাকে না তো। আচ্ছা দাদা নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসবেন। ঠিক আছে। হচ্ছে এখন 9:41 আর আমরা জাস্ট রাস্তার ধারে একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি। এখন বাইকের কাজ করাতে হবে, কারণ এর আগে কোথায় কি পাবো না পাবো ঠিক নেই। আর সার্ভিস সেন্টার এখনো পর্যন্ত সব বন্ধই দেখাচ্ছে বেশিরভাগটা। তো এখানে আমি ফগ লাইটের সুইচও পেয়ে গেছি আর ফিউজটাও বলছে হয়ে যাবে। তো দেখা যাক, যদি হয়ে যায় তো এখান থেকে কাজ করিয়ে ডাইরেক্ট আমরা বেরোবো এখান থেকে। এই হচ্ছে ফিউজের সিস্টেমটা, এই ফিউজের মধ্যে যে কোনো একটা কেটে আছে। ছোট্ট জিনিসটার জন্য আমরা এতটা হ্যারাসমেন্ট হলাম এখন পর্যন্ত। আর গাড়ির মধ্যে একটা এক্সট্রা ফিউজ দেওয়া ছিল, যেটা লাগাতে কিন্তু আবার পুরো চালু হয়ে গেছে। চলো আমি স্যার ফগ লাইটের সুইচটা লাগাবো, লাগিয়ে পেয়ে যাবো। অলরেডি কাজ কমপ্লিট। তো চলো কাজ করানো কমপ্লিট মোটামুটি। মিটারে আলো টালো সব চলে এসেছে, অসুবিধা নেই। ফগ লাইটের জন্য এই সুইচটা আমি লাগালাম, 100 টাকা পড়লো। এবং বাইকটা আপডেট পড়েছিল, তো আপডেটের জন্য আরও 200 টাকা নিয়েছে। টোটাল 300 টাকা খরচা হয়েছে। চলো খরচাটা বড় কথা নয়, কাজটা যে হয়েছে আমাদের সেটাই বড় কথা। তো এখনও পর্যন্ত 439 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, যেতে টাইম লাগবে 9 ঘন্টা 15 মিনিট। প্রচুর লেট হয়েছে ভাই, প্রচুর লেট। চলে এসেছি আমরা এখন ভোলাডাঙ্গাতে। আর ডালখোলার ডিস্টেন্স এখান থেকে 330 কিলোমিটার। টাইম হয়েছে 10:33। যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, মানে গরমটা লাগছে না। গাড়ি যখনই দাঁড়াচ্ছে না, ওরে বাপরে বাপ, প্রচণ্ড গরম লাগছে ভাই। আর এই সিচুয়েশানে একটা গান করতে খুব ইচ্ছা হচ্ছে আমার। মুসাফির হুয়ারো না ঘর হে না ঠিকানা, हमें चलते जाना है, बस चलते जाना। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। তো এই গানটা দাদা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারো আমাকে। আমি জানি আমার গলাটা অতটাও ভালো না। আজকে ডেটের এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এর আগে যদি আমি দ্বিতীয় হুগলি সেতুর কথা বলি, তো দ্বিতীয় হুগলি সেতু ছিল প্রথম, আর এইটা হবে দ্বিতীয়। ওকে, তো এই মুর্শিদাবাদের দিকে এগোচ্ছি। এরকম পাটকাঠি কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি রাস্তার ধারে ধারে সব রাখা রয়েছে। এই দেখো পুরো বান্ডিল বান্ডিল করে পাটকাঠি রাখা রয়েছে। এদিকে যেহেতু পাটের চাষ হয়, সেই জন্য কিন্তু পাটকাঠি এরকম রাস্তার ধারেই এরা ফেলে রেখে দিয়েছে। এখানে আবার কি হলো, পথ অবরোধ নাকি? আচ্ছা, রাস্তার কাজ হচ্ছে না, মাপজোপ হচ্ছে। দেবগ্রামের পর থেকে কিন্তু রাস্তা এরকম কন্ডিশন হয়ে গেছে, মানে সামনে দিয়ে গাড়ি আসছে একই রাস্তায়, আমরাও যাচ্ছি, তো যার জন্য জাম টাম বেশি রয়েছে। দেখা যাক এটা আবার সিঙ্গেল লেন কখন গিয়ে শুরু হয়। আর এই টোটোগুলোর জন্য যেন বেশি জাম হচ্ছে আরও। যেই রুটেতে টোটো চলবে সেই রুট শেষ ভাই। আর হাইওয়েতে টোটোগুলোকে কেন উঠতে দেয় তাকে জানে। এই দেখো লম্বা জাম হয়ে রয়েছে সামনে। ওয়েলকাম টু মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ কিন্তু আমরা এন্টার করে গেছি, সামনেই পলাশি আসছে। আর এখান থেকে ডালখোলার ডিস্টেন্স হচ্ছে 292 কিলোমিটার। তো 50% রাস্তা কিন্তু আমরা প্রায় কভার করে ফেলেছি শিলিগুড়ির। চলো, মধ্যখানে একটু ঝিমুনি ভাব আসছিলো, তবে এখন কিন্তু বেশ এনার্জেটিক লাগছে নিজেকে। এই দেখো কত হেলমেট এখানে ছিল না ভাই, হেলমেট বিক্রি করছে না কি করছে কে জানে। সব ভাঙা হেলমেটগুলোকে কী করেছে, বাঁশের র্যাক করে সেখানে লাগিয়ে দিয়েছে।
সামনে পলাশির গেটটাকে ভাই কি দারুণ লাগছে দেখো, রিপেন্ট করিয়েছে। আগেরবার যখন গিয়েছিলাম তখন এতটা উজ্জ্বল ছিল না, তো দারুণ কিন্তু লাগছে দেখো। স্মৃতিসৌধ পলাশি। তো টাইম হচ্ছে এখন 11:15। আমরা কিন্তু পলাশি ক্রস করে গেলাম, সামনে আসবে ফারাক্কা। তো সিঙ্গেল লেন রোডে যেতে যেতে মাঝে মাঝে ডবল লেন হয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু বেশ সমস্যা। কখন কোন মুহূর্তে সামনে থেকে গাড়ি চলে আসছে বোঝাই যাচ্ছে না। এই দেখো এখান থেকে আবার সিঙ্গেল লেন রোড শুরু। মুর্শিদাবাদের এইসব রোডগুলোতে কিন্তু বেশ রিস্কের মধ্যে গাড়ি চালাতে হচ্ছে, কারণ যেখান থেকে সেখান থেকে ট্রাক্টরগুলোকে এরকম ঘোরাচ্ছে, পুরো মানে রাস্তা পুরো ব্লক করে দিচ্ছে আর কি। যদি স্পিডে থাকা যায়, সামনে গাড়ি চলে আসে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট একদম বাঁধা। আরে বাবা, বাপিদা টানছে দেখো, হু করে বেরিয়ে যাচ্ছে বাপিদা, পিছনেই শ্রীকান্ত দা আছে। ওরে বাপ রে বাপ, রাস্তা দেখো উপর দিয়ে লম্বা লাইন, আমরা ধার দিয়ে হাতে জাস্ট যাচ্ছি, কি অবস্থা। এরকম জাম কিন্তু আমরা প্রায় খেয়ে খেয়ে আসছি। তো এই রেলগেটে কিন্তু যতবারই আমি শিলিগুড়ি গিয়েছি ততবারই জাম পেয়েছি। এই রেলগেটটা বিভৎস জাম থাকে সব সময়। তো আজকের জার্নিটা কিন্তু এতটুকু বোরিং লাগছে না, প্রথমের দিকে একটু বোরিং মনে হচ্ছিল, তবে এখন কিন্তু বেশ দারুণ এনজয় করবো। আমরা রাইড করছি, জাস্ট পার্টি এনজয় করবো। এই রাইডটা আমি এইটুকুই ভেবে এসেছি আর কি বাড়ি থেকে। তো তোমরাও কিন্তু আমার সাথে এইভাবে এনজয় করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে যেতেই হবে তোমাদেরকে। মালদাও সোজা, ডালখোলা সোজা, শিলিগুড়িও সোজা। তো আমরা কিন্তু পুরো স্ট্রেটই বেরোবো এখন, একটাই রাস্তা পুরো কন্টিনিউ করতে থাকবো। আর রোড কন্ডিশন দেখো, পুরো জাস্ট এইভাবে কার্ভ হয়ে বেরিয়ে গেছে। আর আমাদের এই সাইডে পুরো জঙ্গলের মতন হয়ে রয়েছে শাল গাছগুলোকে। এই দেখো, আমরা আগের বার এসেছিলাম ঠিক এই নিচ থেকে যাচ্ছিলাম, মানে ভুল করে এই রাস্তায় ঢুকে গিয়েছিলাম। এই রুটে উঠতে গিয়ে কিন্তু আমাদের অনেক ফোন এইদিকে পুরো ঘুরিয়েছিল। তো এবারে কিন্তু আর ভুলের কোনো গল্প নেই, এবারে পুরো একদম মেন রোডে উঠে পড়েছি আমরা। সিরিয়াসলি বলছি, এইসব রোডগুলো যখন আমি আগেরবার এসেছিলাম তখন কিন্তু এত ভালো কন্ডিশনে ছিল না, যতটা সুন্দর কন্ডিশনে এখন রয়েছে। যখনই রাস্তাটা দেখছি না এইভাবে গিয়ে এইভাবে জাস্ট বেগে যাচ্ছে, মনে হচ্ছে আমরা পাহাড়ে রাইড করছি। এই দেখো সামনে রোড কন্ডিশনটা দেখো, অসম্ভব সুন্দর। মাঠ ঘাটগুলোকে মনে হচ্ছে আমরা পাখির চোখে দেখছি উপর থেকে, কত উপরে রয়েছে আমরা। এই দেখো আমাদের এদিকে আবার নদী শুরু হয়েছে, হ্যাঁ নৌকো চলছে এদিকে আবার। কত দূর পর্যন্ত বিস্তৃত মাঠ দেখো শুধু। এদিকে ঘর বাড়ি রয়েছে, কিন্তু আমাদের বাম সাইডে শুধু মাঠ আর মাঠ। তো এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আছে আর মাত্র 90 কিলোমিটার। সকাল থেকে শুধু রাইডই হচ্ছে, কোনো খাওয়া দাওয়ার কোনো ঠিকই নেই আমাদের। এখনও পর্যন্ত পেটে আমাদের কিচ্ছু যায়নি। তো এবারে একটা ধাবা টাবা দেখে বা কোনো দোকান দেখে কিছু খেতে হবে আগে, তারপরে আবার জার্নিটা কন্টিনিউ করবো আমরা। রেটের 2 নম্বর টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। চলো আমরা এখন লেফট সাইড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাই। এই টোল প্লাজার সামনে বড় বড় যে বাম্পারগুলো করা থাকে, এগুলো ভীষণ বিরক্ত লাগে আমার। গাড়ি ভাই এমনি স্লো যাবে, আর বাম্পার করার কি আছে, টোল প্লাজা মানেই তো আসতেই যাবে লোক। তো চলে এসেছি আমরা 2 বন্ধু ধাবার সামনে। এখানেই আমরা একটু কিছু খাবো, যা কিছু খেয়ে তারপরে আবার কন্টিনিউ করব। তো টাইম হচ্ছে এখন 12:34। আমরা একটা ধাবাতে চলে এসেছি খাওয়ার জন্য। তো এখানে নেওয়া হয়েছে রুটি আছে, চানা পনির আছে এবং চানা মশলা আসছে আমাদের। তো চানা পনিরের দাম পড়েছে 120 টাকা এবং পার পিস রুটি 6 টাকা করে। তো এর সাথে পেঁয়াজ আর লঙ্কাটা ফ্রি রয়েছে। তো যাই হোক বাবিদা, কোনো বক্তব্য আছে তোমার? নুনটা দাও। হ্যাঁ নুনটা দাও। রুটিতে নুন খাবে? তো বাবিদা বলছে রুটি দেখো নুন খাবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। A few moments later. চলো, তো টাইম হচ্ছে পাক্কা 1টা, আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করা কমপ্লিট। খাবার দাবারটা বেশ ভালো ছিল, তবে প্রাইসটা একটু বেশি, মানে 120 টাকা পনিরের তরকারি, চানা মশলাও 120 টাকা, আর 6 টাকা রুটি, মানে অনেক টাকাই বেশি। তো টোটাল 330 টাকা বিল হয়েছে। 5 টাকা করে রুটি খেয়েছি, আর একটা চানা মশলা ছিল এবং একটা পনির ছিল। তো এবারে বেরোচ্ছি আমরা। ওকে চলো, বেশ অনেকক্ষণের রেস্ট হয়ে গেল এটা। আবার আমরা কন্টিনিউ প্রায় 90-100 কিলোমিটার যাব, মানে ফারাক্কা পার করে তারপরেই কোথাও একটা দাঁড়াবো। এরকমই একটা কিছু ঠিক হয়েছে, দেখা যাক এবারে কতদূর কী হয়। এই রুটেতে এই বাসগুলোই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস।
যেখানে পারবে উল্টো পাল্টা চালাচ্ছে ভাই। লরিতে তো তবু চাপ নেই, ওরা একটা লাইন দিয়েই যায়, কিন্তু বাস থেকে খুব সাবধান। যে কোনো হাইওয়েতেই বাসগুলোই গন্ডগোল করে। তো এখান থেকে এখনও পর্যন্ত 77 কিলোমিটার ডিস্টেন্স আছে ফারাক্কা। আর যতই আমরা ফারাক্কার দিকে এগোচ্ছি সিনিক বিউটি কিন্তু টোটালি চেঞ্জ হতে থাকছে। দেখো দু সাইড দিয়ে মাঠ দেখতে পাচ্ছি, আর পুরো মাঠ বরাবর ধান চাষ হয়ে আছে। মোড়গ্রাম 13 কিলোমিটার। ও সোনা ফলে আছে ভাই, সোনা মাঠের মধ্যে সোনা। আমাদের দিকে তো ধান চাষ দেখাই যায় না, আর এদিকে এলে দেখা যায়। তবু দেখো মাঠকে মাঠ ধান চাষ হয়ে আছে। সত্যি মোড়গ্রাম আর 7 কিলোমিটার বাকি মাত্র। দারুণ রাস্তা। আর দুপুরবেলার টাইমে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ কিন্তু অনেকটাই কম রয়েছে, যার জন্য একটা ভালো স্পিড মেনটেন করে আমরা যাচ্ছি। মাঝে মধ্যে এই বাস এসে একটু গন্ডগোল করে দিচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। সবসময় লুকিং গ্লাসের দিকে ফলো রাখতে হচ্ছে। তো এই আমাদের বাম সাইডের রাস্তা চলে যাচ্ছে রামপুরহাট বা তারাপীঠের দিকে, আর আমরা এরকম সোজা চলে যাব। চলো ওরে বাবা, এখানে কতগুলো রাস্তা এসছে, অনেক কটা রাস্তার মুখ আছে ভাই এখানে। তো ফারাক্কার আমরা যতই কাছে এগোচ্ছি রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ হতে থাকছে। দেখতে হচ্ছে রাস্তার ধারে কিন্তু বড় বড় গাড্ডা ফাড্ডা চালু হয়েছে এবারে। মানে স্পিডে যদি এই গাড্ডায় পড়া যায় তো বলসারটা আবার যাবে। নতুন সবে পাল্টেছি, আবার পাল্টাতে হবে। এই দেখো লরিগুলো যাচ্ছে, বুঝতে পারছো, গাড্ডার উপরে দুম দাম করে উঠে যাচ্ছে। ফারাক্কার আগে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু প্রতিবার আমি এনজয় করি। দেখো কতটা উপরে রাস্তা এটা, আর তার নিচে ঠিক জমিটা রয়েছে, আর জমিটা পুরো সবুজ হয়ে চারিদিকে সবুজ আর সবুজ। দারুণ লাগে, দারুণ। এই জায়গাটা আমি ফারাক্কায় যতবারই এসেছি ততবারই দেখিয়েছি এই জায়গাটাকে। আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তার জন্য কিন্তু বাইক চালাতে বেশ মজা লাগছে। একটু আগে পর্যন্ত যা কড়া রোদ ছিল না ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এখন এই মাঝে মাঝে রোদ আসছে আর মেঘলা হয়ে যাচ্ছে, তো বেশ ভালো লাগছে কিন্তু। ওকে, রাস্তা আবারও খারাপ। এরকম খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে কিন্তু রোডটা রয়েছে এখন কলকাতার শিলিগুড়ির রাস্তা। ওরে বাবা, দেখো এইসব রোডগুলো পুরো কাজ চলছে, যার জন্য একটা রোডকেই হাফ হাফ করে দিয়েছে যাওয়া আসার জন্য। টাইম হচ্ছে পাক্কা 2টো, আর আমরা এখনও পর্যন্ত 303 কিলোমিটার দূরে রয়েছি। হা যাওয়ার পথে এরকম একটা সুন্দর ব্রিজ যাওয়ার, আর এই পাশ দিয়ে রয়েছে ট্রেন লাইন। ওয়াও। তো কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে কিন্তু বেশ কিছু এরকম ব্রিজ পড়ে, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর। টাইম হচ্ছে এখন 2:22, আর মানে চোখ ধরে যাচ্ছে, যার জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। আর ফারাক্কা বাকি ছিল দেখলাম 89 কিলোমিটার। ফারাক্কা যেন আসতেই চাইছে না ভাই, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো এখানে এখন আপাতত দাঁড়াবো 2-5 মিনিট, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। আর টানা যাচ্ছে না, দুপুরের টাইম তো, খাওয়ার পরে একটু ঘুম চোখ লেগে মতন আসে আর কি। তো আমাদের সাথে এবার কী গাড়ি আছে তোমাদের দেখিয়ে দিই একবার। আমার গাড়ি তো আছে 125 সিসির সাইন এসপি, দাদার আছে ক্লাসিক 350 বুলেটের, আর বাপিদার তো পালসার N160। আর বাপিদা ঠিক এইখানে দাঁড়িয়ে আছে সবার আগে। তো টাইম হচ্ছে 2:33, আর আমরা এখানে 10-15 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো আবার আমরা কন্টিনিউ করছি। এখনও পর্যন্ত 289 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, আর ফারাক্কা সামনেই পড়বে। ফারাক্কা যেন আসতেই চাইছে না, যেটা বলছিলাম আমি। আমরা ভেবেছিলাম যে ফারাক্কা গিয়ে তারপরে রেস্ট নেবো, কিন্তু ফারাক্কার আগেই রেস্ট নিতে হলো। এ বাবা, কত বড় দেখো মাল গাড়িটা, শুধু যাচ্ছে তো যাচ্ছে। আমরা ফাইনালি ফারাক্কা এসে পৌঁছে গিয়েছি। আর ফারাক্কায় এলে একটা জিনিসের খুব ইচ্ছা হয়, যে পাশ থেকে যদি ট্রেন যায় তো দেখতে সেটা খুব দারুণ লাগে। আমাদের পাশ থেকে দেখো মালগাড়িকে নিয়ে সাথে ঢুকছি আমরা ফারাক্কাতে। দারুণ ব্যাপার একটা, কিন্তু এরকম আমার সাথে কখনো হয়নি। নয় আগে, নয় আমরা হাফ রাস্তা চলে যাই তারপর ট্রেন আসে, নয় পরে আসে, কিন্তু এই তো মালগাড়িকে আমরা সাথে নিয়ে যাচ্ছি একবার। ওরে বাবা, ফারাক্কার রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ। এদিকে আরও একটা ব্রিজ তৈরি হচ্ছে। ও, আর নদীর জলটা দেখেছো কত তোলপাড় করছে একদম। আর আমাদের ঠিক পাশেই মালগাড়ি, মালগাড়ির থেকে আগে চলে যাচ্ছি আমরা। যা টাটা।
মালগাড়ির থেকে আগে চলে এলাম, ভাবা যায়। যদিও ফারাক্কায় এলে গাড়ি একটু স্লো করে দেয়, সেই কারণেই আমরা আগে যেতে পারছি। আর ওইদিকে দ্বীপগুলো দেখো, এদিকে জল পুরো টইটুম্বুর হয়ে আছে, আর আমাদের বাম সাইডে জল কিন্তু অনেকটাই কম, ছোট ছোট সব দ্বীপ তৈরি হয়ে গেছে। তো এই ফারাক্কা ব্যারেজের 108খানা গেট রয়েছে। এই 108টা গেট যদি খুলে দেওয়া হয় তাহলে কি হবে বুঝতে পারছো? সব ডুবে যাবে ভাই। আর এই ফারাক্কা ব্রিজে যতবারই এসছি আমি ততবারই কিন্তু জাম ছিলই ছিল। কোনো কোনো সময় তো এরকম ফুটপাতের উপর দিয়েও গাড়ি চলে যাচ্ছে। মালগাড়ি ডাউনে আসছে, একটা মালগাড়ি পিছনে আছে আমাদের যেটা যাচ্ছিল, এইটা কিন্তু এইদিকে আসছে। কত ট্রেন দেখতে পাচ্ছি ভাই এই ট্রিপটাতে। ফারাক্কা ব্যারেজটাকে ক্রস করতে বেশ টাইম লেগে যায়, এখনো পর্যন্ত বেশ কিছুটা বাকি রয়ে গেছে। ফারাক্কা ব্যারেজ শেষ করা মাত্রই কিন্তু রাস্তা বেশ খারাপ। ওরে বাবা, বড় বড় গাড্ডা ভাই, আবার বাম্পার করে রেখেছে দুটো। দেখো মালগাড়ি আমার থেকে আগে চলে গেল আবার। ওদের তো রাস্তা ভালো রয়েছে, আমাদের রাস্তাটাই খারাপ। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, এই টোল প্লাজাটা কিন্তু একদম ইউনিক রকমের। দেখো কীরকম, একদিকে পুরো ঢাল, একচালা ঘর যেরকম হয় সেরকম ধরনের বানানো আর কি। আবারও দুটো বড় বড় বাম্পার, বাপরে বাপ। 3:17 বাজে, এখনও পর্যন্ত শিলিগুড়ি 262 কিলোমিটার বাকি আছে। কি হবে তো কে জানে, আদৌ আজকে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবো কি না তাও সন্দেহ রয়েছে। চেষ্টা করবো আমি শিলিগুড়ি পৌঁছানোর আজকে। ওয়েলকাম টু কালিয়াচক। তো কালিয়াচকের জাম এটা হচ্ছে কমন ব্যাপার ভাই। যখনই দেখবে যে বিভৎস জাম পড়েছে তখনই ভাববে যে কালিয়াচক আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়ির রাস্তায়। জামটা দেখো, ওরে বাবা, এখানে আবার হাট বসেছে, আর পুরো রাস্তার ধার দিয়ে তো লোকজন রাস্তার হাফ রাস্তায় উঠে গেছে। এখানে দেখো সব সময় ইয়েলো হয়ে রয়েছে না এত, তার মধ্যে টোটোগুলো তো রয়েইছে। চলো তো আমরা এই কালিয়াচকের জাম ছেড়ে বের হয়ে আগে তারপর কথা হচ্ছে। মালদার একটু আগে আমরা আবারও দাঁড়িয়ে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্যে, মানে জল টল খেলাম, একটু চোখে হাতে জল দিলাম, আবার ঝেমুনি মতন ভাব এসে গেছিলো আমাদের। যেহেতু ফাঁকা হাইওয়ে রোড না, একভাবে চালাতে চোখ লেগে যাচ্ছিলো আর কি, তো সেইখানে দাঁড়িয়ে পড়েছিলাম। ও এই হচ্ছে মালদার আমবাগান, দেখো জঙ্গল হয়ে আছে ভাই, জঙ্গল। এগুলো কেউ আম গাছ বলবে? মাঠকে মাঠ শুধু আম গাছ হয়ে আছে। ও দারুণ সিনিক বিউটি কিন্তু, আর সেরকমই সুন্দর রাস্তা পেয়েছি। আবার একটু আগে পর্যন্ত বেশ খারাপ রাস্তা পেয়েছিলাম কিন্তু, মানে হাইওয়ে রাস্তা, গাড্ডাগুড্ডি ছিল, আর এখন কিন্তু পুরো মাখনের মতন রাস্তা। এরকম সিনিক বিউটি পেলে তবেই ঘুমটা কাটবে, না হলে কিন্তু ঘুমিয়ে পড়ছিলাম একভাবে গাড়ি চালাতে যাবে। টাইম হচ্ছে 4:23, আর সূর্যি মামাকে আমরা ডান দিক দিয়ে উঠতে দেখেছিলাম, আর এখন দেখো বাম দিকে অস্ত যেতে চলেছে। এখনও ডিস্টেন্স বাকি আছে শিলিগুড়ির 230 কিলোমিটার, তো এখনও কিন্তু বেশ রাস্তা বাকি আছে। কলকাতা টু শিলিগুড়ির রাস্তা অ্যাডভেঞ্চারে ভরপুর থাকবে তো জানতাম, তবে এতটা অ্যাডভেঞ্চার পাবো বুঝতে পারিনি। নারায়ণপুর, ওকে, তো আমরা ফাইনালি নারায়ণপুর কিন্তু এন্টার করে গিয়েছি। যতই টাইম বাড়ছে আমাদের মনের মধ্যে কিন্তু উত্তেজনাও বেড়ে চলেছে, মানে গাড়ির স্পিড অটোমেটিক বেড়ে যাচ্ছে। এর আগে পর্যন্ত আমরা বেশ আরামসে আনন্দ করে আসছিলাম, কিন্তু টাইম মতন না পৌঁছাতে পারলে রাত্রে ঘুমও হবে না, তা রাত্রে ঘুম না হলে কালকে রাইডটাও কিন্তু পুরো নষ্ট হবে। সেই কারণে আমরা চাইছি তাড়াতাড়ি হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়ার শিলিগুড়িতে। তো দেখা যাক কখন গিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারি। এমনি তো টাইম দেখাচ্ছে রাত্রি 9টা 9:30 বেজেই যাবে। তো রায়গঞ্জের ডিস্টেন্স আছে 56 কিলোমিটার, ডালখোলার ডিস্টেন্স আছে এখান থেকে 106 কিলোমিটার। ভাবা যায় আমরা সকাল থেকে এত গাড়ি চালাচ্ছি, রাস্তা কিন্তু কমার নাম নেই। আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি সন্ধ্যা নেমে যাবে, আর সন্ধ্যা নেমে গেলে এই যে স্পিড মেনটেন করে আমরা চালাতে পারছি সেটা কিন্তু স্পিড ডাউন হবেই হবে। ঝগুলা, তো আমরা চলে এসেছি এখন ঝগুলাতে। টাইম হচ্ছে 5:01, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম শ্রীকান্তদা পেট্রোল ভরাবে বলে। তো এখানে দাঁড়িয়ে আমি একটু হোটেলের ব্যবস্থা করছিলাম, যদি হোটেল বুকিং করতে পারতাম তাহলে
ভালো হতো, কারণ গিয়ে আর খুঁজতে হতো না আমাদের। কিন্তু হোটেলে যা রেট বলছে অনলাইনে বুক করা মনে হচ্ছে লস হবে, সেই কারণে আমরা গিয়ে দেখবো তারপরে হোটেল নেবো বলে ঠিক করেছি। অনেক রেট বলছে, 1500-2000 টাকা রেট বলছে হোটেলের এখন। 4 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজায়। টাইম হচ্ছে 5টা 7 আর সন্ধ্যের আলো কিন্তু ফুটে গেছে, মানে অন্ধকার নেমে গেছে আর কি। এই দেখো কত গরু এই হাইওয়ের মধ্যিখানে, এরকম গরু যদি লাফালাফি করে তাহলেই মাথা খারাপ। ওরে বাবা, আবার দুটো বাম্পার। ওকে ওকে ওকে, চলো। পোকার উপদ্রব কিন্তু বেড়ে গেছে, আর পোকাদের মার্ডার করাও আমরা শুরু করে দিয়েছি। পুরো ভাইজার আমার পোকায় ভর্তি হয়ে আছে। সামনে কোথাও গিয়ে দাঁড়িয়ে আগে আমাকে ওটা পরিষ্কার করতে হবে, ভিজিবিলিটি একদম 0 হয়ে যাচ্ছে। এত পোকার উপদ্রব কেন কে জানে এই টাইমে। যদিও সন্ধ্যের দিকে পোকা একটু আধটু থাকে হাইওয়েতে, তবে আজকে যেন বড্ড বেশি পোকা পড়ছে গায়ে। টাইম হচ্ছে এখন পাক্কা 6টা, আর এখান থেকে 180 কিলোমিটার ডিস্টেন্স আছে শিলিগুড়ি। এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা শিলিগুড়ি আজকে ঢুকবো নাকি রাস্তায় কোনো হোটেল নিয়ে নেবো, কারণ শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় সেই 12টা-1টা বেজেই যাবে আমাদের। রাস্তাতে হোটেল যদি পেয়ে যাই তো নিয়ে নেব, আর যদি একান্ত না পাই তাহলে আমরা শিলিগুড়ি কন্টিনিউ করব। দিনের বেলা আমরা কত আনন্দ করে করে আসছিলাম, আর এখন দেখো সন্ধ্যের পর পুরো সিনিক বিউটি টোটালি চেঞ্জ। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, যার জন্য তো একটু বোরিংই লাগছে। এখন শুধু ফাঁকা, শুধু রাস্তা দেখো আর গাড়ি চালাও, আর অন্যান্য গাড়িগুলো বেশ উল্টোপাল্টাভাবে চলছে এখন। তো টাইম হচ্ছে এখন 6টা 19, আর আমরা রায়গঞ্জ বাইপাস রোডে উঠে গিয়েছি। এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস। ও কত আলো দেখো, এখানে এসে মনেই হচ্ছে না যে এখন অন্ধকার বলে, পুরো দিন করে রেখেছে। তো এই বাইপাস রোডগুলোকে যেভাবে সাজানো এবং যেভাবে মেনটেন করা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন। টাইম হচ্ছে 6টা 38, আর আমরা রায়গঞ্জ বাইপাসে এখনও পর্যন্ত রয়েছি। এখানে দাঁড়িয়েছিলাম জল টল খাওয়ার জন্য। তো চলো, জল টল খাওয়া কমপ্লিট, এবার আমরা এগোবো। ডালখোলা সোজা, মহারাজপুর বাম দিকে। ওকে, ভাতগড় আবারটা কি ডান দিক? কি নাম রে ভাই, ভাতগড়। ডালখোলার ডিস্টেন্স আছে আর মাত্র 40 কিলোমিটার। আর যতই আমরা শিলিগুড়ির দিকে এগোচ্ছি ততই কিন্তু ঠান্ডা বেশ লাগছে ভাই। আমার এখনও মনে আছে এই ঠান্ডার কথা মনে পড়লে, আমি দার্জিলিং থেকে যখন ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে, একই দিনে দার্জিলিং থেকে বাড়ি ফিরেছিলাম, মানে কন্টিনিউ করেছিলাম আর কি। এত ঠান্ডা লাগছিল সেই সময়। আমার এখনও মনে আছে তারাপীঠ মন্দিরের সামনে, তারাপীঠের গেটের সামনে আমরা দাঁড়িয়ে চা খেয়েছিলাম, আমি আর রাহুল ছিলাম ওই রাইডটাতে। তো যারা এখনও পর্যন্ত আমার দার্জিলিং সিরিজটা দেখোনি তারা একবার দেখতে পারো। একটা সেরা অ্যাডভেঞ্চারাস ট্যুর কিন্তু করেছিলাম আমি দার্জিলিংয়ে। মধুপুর 2 কিলোমিটার। দিনের বেলা এত গরম, যত রাত বাড়ছে ঠান্ডা কিন্তু বেড়েই চলেছে। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স এখনও 154 কিলোমিটার। তো বোতলবাড়ির রাস্তা দিয়ে গেলে 20-25 কিলোমিটার আরও কম হয়, কিন্তু বোতলবাড়ির রাস্তাটা একদমই সেফ নয়। তো আমি একদমই রিকমেন্ড করবো না তোমাদেরকে যে বোতলবাড়ির রাস্তা দিয়ে যাওয়ার শিলিগুড়িতে। একটু 20-25 কিলোমিটার বেশি ঘুরতে হোক, কিন্তু সেফভাবে তোমরা জার্নি করো, এটাই আমি চাইবো সবসময়। আর এই রাস্তাটা পুরোটাই ভালো রাস্তা রয়েছে, এরকম হাইওয়ে রয়েছে। তো 20-25 কিলোমিটার সেনাটা বেশি টাইমও লাগবে না। তো টাইম হচ্ছে এখন 8টা, আর আমরা কিষানগঞ্জ থেকে 37 কিলোমিটার দূরে রয়েছি। আর আমার সাথে কারা কারা রয়েছে ভালোভাবে তোমাদের দেখানো হয়নি। তো প্রথমে দেখায় আমাদের সেই বাপিদা, আমার সাথে প্রায় রাইডেই থাকে। বাপিদা, কোনো বক্তব্য আছে তোমার? বাপিদা আর ঘুম ঘুম করছে নাকি? আর এদিকে আছে ভাইজাকে দেখেছিল তোমরা, শ্রীকান্ত দা, এই ভাইজাক আবার এই মেঘালয়। তো চলো, এই মোটামুটি আমরা জার্নি করব। আর ইচ্ছা নেই শিলিগুড়ি যাবার, আমরা কিষানগঞ্জে একটা হোটেল নিয়ে থেকে যাওয়ার মতো ইচ্ছা আছে। দেখা যাক কত কি হয় তারপরে। চলো, তো আমরা বেরোলাম আবার। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স মারা আছে, এখনও 138 কিলোমিটার বাকি দেখাচ্ছে। তো আজকে রাত্রে আর রিস্ক নিয়ে লাভ নেই, যেহেতু সব সারা রাত জেগে আছি। আগের দিন রাত্রে কারোরই ঘুম হয়নি ভালোভাবে, তো মাঝে মধ্যে কিন্তু চোখটা লেগে যাচ্ছে। তো ইন্ডিয়ার ফ্ল্যাগের মতো লাইটগুলো দেওয়া রয়েছে রাস্তার ধার দিয়ে, কতটা সুন্দর লাগছে দেখো। শিলিগুড়ি রাইট সাইড 127 কিলোমিটার, কিষানগঞ্জ রাইট সাইড 28 কিলোমিটার, আর পূর্ণিয়া হচ্ছে 42 কিলোমিটার। ওকে, তো চলো আমরা এখান থেকে রাইট সাইড নেব।
আর এই রাইট সাইড নেওয়া মানে কিন্তু রাস্তা এবারে খারাপই হবে, কারণ আমি আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু কিষানগঞ্জের এই রাস্তাটা বেশ খারাপ ছিল। এখন দেখা যাক কি হয়েছে কন্ডিশন। তো বোতলবাড়ি দিয়ে যে রাস্তাটা আছে ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর আমরা কিন্তু যেহেতু কিষানগঞ্জ হয়ে যাচ্ছি, এটা হচ্ছে বিহারে আমরা এন্টার করব, জাস্ট বিহারকে ছুঁয়ে বেরিয়ে যাবো আবার ওয়েস্ট বেঙ্গলে। আমরা এই মুহূর্তে রয়েছি বিহারের মধ্যে, কিষানগঞ্জের পর থেকেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাব। তো চলে এসেছি আমরা সূর্যাপুর টোল প্লাজা। আর সূর্যাপুর টোল প্লাজা আমরা ক্রস করছি এখন। কিষানগঞ্জের রাস্তা সম্পর্কে তোমাদের একটু বলে দিই। কিষানগঞ্জের রাস্তা যেরকম আমরা ছেড়ে গিয়েছিলাম সেম কন্ডিশনে রয়ে গেছে, মানে মাঝে মাঝে ভালো রাস্তা রয়েছে, মধ্যখানে গাড্ডাগুড্ডি তো বেশ ভালোই রয়েছে, যেটা সব থেকে ডেঞ্জারাস। কিষানগঞ্জের এই রাস্তাটা যতই আগের দিকে যাচ্ছি ততই খারাপ, কিছু বলার নেই। আর আমরা যখন গিয়েছিলাম তখন পর্যন্ত এর থেকে একটু ভালো কন্ডিশনে ছিল, এখন তো আরও খারাপ। আমাদের বাইকের কিন্তু ফিউল আপ আর করায়নি, সকালবেলা যে ফিউল আপ করেছিলাম সেই পেট্রোলেই কিন্তু চলছে এখনো পর্যন্ত গাড়ি। মানে ফুল ট্যাঙ্ক করলে আমার বাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। তো এখন টাইম হচ্ছে 8:56 আর আমরা কিষানগঞ্জে পৌঁছে গিয়েছি। এখান থেকে 102 কিলোমিটার ডিস্টেন্স আছে শিলিগুড়ির। তো এখানে আমরা আগে হোটেল দেখব, যদি পাই তো ভালো, না হলে কি হয় না হয় সেটা তোমার সাথে পরে শেয়ার করছি। প্রথম কাজ হোটেল খোঁজা। ওকে, এখানে লেখা রয়েছে আই লাভ কিষানগঞ্জ। বাম দিকে কিষানগঞ্জ স্টেশন, আর আমরা জাস্ট ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। সামনে বলছে হোটেল রয়েছে অনেক কটা। যদি এখানে না হোটেল পাওয়া যায় তাহলে বলছে যে ইসলামপুরে চলে যাও, ইসলামপুরে অনেক হোটেল পেয়ে যাবে বাস স্ট্যান্ডের কাছে। তো এখান থেকে ইসলামপুর প্রায় 30 কিলোমিটার মতন ডিস্টেন্স বাকি আছে। তো টাইম হচ্ছে এখন 9:42 আর আমরা জাস্ট এই দিক দিয়ে এলাম, হাইওয়ে রাস্তা। তার পাশেই এই হোটেলটা রয়েছে, ফেন্সি হোটেল। নিচে খাবার দাবারের হোটেল রয়েছে আর উপরে রুম রয়েছে একটা। তো এই রুমটা 800 টাকা ভাড়া বলছে। দেখা যাক কম জম করে যদি কমাতে পারি তো এখানে আজকে নাইটটা স্টে করে নেওয়া যাবে। তো টাইম হচ্ছে এখন 10:20 আর আমরা হোটেলে চলে এসেছি। যে হোটেলে তোমাদের নিচে দেখালাম ওই হোটেলেই নিয়ে নিয়েছি, আর বেশি ঘোরাঘুরি করে নিই। 800 টাকা প্রাইস পড়েছে, নর্মাল এরকম বেড রয়েছে দুখানা। তো আমরা এই আপাতত খাওয়া দাওয়া করবো, যা কিছু করে আর জাস্ট শুয়ে পড়বো, কারণ কাল সকালবেলা উঠে ফার্স্ট মর্নিংয়ে বেরোতে হবে, আমাদের অনেক দূর জার্নি বাকি রয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।